বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটে যখন একজন মানুষ মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসে ক্ষমতার শীর্ষে আহরণ করেন। কিন্তু লুৎফুজ্জামান বাবরের নামের এই মানুষটি যা করে দেখিয়েছেন তা যে কোনো হলিউড চরিত্রের কাহিনীকেও হার মানায়। কল্পনা করুন একবার, যে মানুষটির গলায় ফাঁসির দড়ি পরানোর জন্য রাষ্ট্রযন্ত্র প্রস্তুত ছিল, সেই মানুষটি আজ জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছে। এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এই যে রূপকথার গল্পকেও হার মানানো বাস্তবতা, তা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। 17টি বছর, একটানা 17টি বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দেওয়া মানে কি তা হয়তো আমরা বুঝতে পারি না। শুধু পেরেছেন তাই নয়, সেই দীর্ঘ সময়ের পরও তিনি যখন নির্বাচনী মাঠে নামলেন তখন জনগণ তাকে এমন ভালোবাসায় সিক্ত করল যারা নজির বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বিরল। নেত্রকোনা 4 আসন থেকে তিনি যে ব্যবধানে জয়লাভ করেছেন তা শুনলে চোখ কপালে উঠবে। 1,02,142টি ভোটের ব্যবধানে। এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি একটি বার্তা, এটি একটি প্রতিবাদ, একটি জনরায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? কিভাবে একজন মানুষ যাকে রাষ্ট্র নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, তিনি আবার জনগণের ভালোবাসার জোয়ারে ভেসে ক্ষমতার কেন্দ্রে ফিরে এলেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে অতীতে। সেই 80-র দশকে যখন মগবাজারের একটি ছোট্ট দোকানে ক্যাসিও ঘড়ি বিক্রি করতেন এক তরুণ। সেই তরুণটির নাম ছিল লুৎফুজ্জামান বাবর। তখন কেউ জানত না যে এই সাধারণ ব্যবসায়ী একদিন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে আসীন হবে। 99 সালের নির্বাচনের প্রথম এমপি হওয়ার পর থেকে বাবরের রাজনৈতিক যাত্রা শুরু হয়। 91 থেকে 2001 সাল পর্যন্ত টানা তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসল ঝড় বয়ে যায় যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে এবং বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্টাইল আর তার কাজের ধরন, তার সাহসিকতা, সবকিছু ছিল অন্যরকম। চোখে কালো চশমায়, স্পাইক করা চুল আর হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মনে হতো যেন সিনেমার পর্দা থেকে কোনো অ্যাকশন হিরো বাস্তবে নেমে এসেছে। বাবর যখন ক্ষমতায় ছিলেন তখন তার একটি বিখ্যাত ডায়লগ ছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছিল। তিনি ভাঙা ইংরেজিতে বলেছিলেন, উই আর লুকিং ফর এনিমিজ, অর্থাৎ তিনি শত্রু খুঁজছিলেন। তখন অনেকে এই কথাটি নিয়ে হাসাহাসি করছিলেন, ট্রল করছিলেন। কিন্তু আজ আর কেউ হাসছেন না, কারণ বাবর সত্যি তার শত্রুদের খুঁজে বের করেছেন এবং তাদের মুখে ছাই দিয়ে আবার ফিরে এসেছেন। তবে বাবরের সবচেয়ে বড় শত্রু কে? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক বিশ্লেষকরা একটি নাম বলবেন, আর তা হলো ভারত। 2004 সালের 1 এপ্রিল 10 ট্রাক অস্ত্রে যে চালান আটকানো হয়েছিল, তাতে ছিল AK-47টি রাইফেল থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত। বাংলাদেশ সরকারের অভিযোগ ছিল যে এই অস্ত্র পাঠানো হচ্ছিল তাদের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নবাদীদের হাতে এবং এর পেছনে বাবরের হাত রয়েছে। এই ঘটনার পর থেকে বাবর ভারতের নজরদারির তালিকায় শীর্ষে চলে আসেন। ভারত মনে করেন যে বাবর তাদের 7 সিস্টার অর্থাৎ 7টি রাজ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল। তার পরিকল্পনা ছিল ভারতের অভ্যন্তরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যাতে তারা নিজেদের সমস্যা সামলাতেই ব্যস্ত থাকে এবং বাংলাদেশের দিকে নজর দেওয়ার সুযোগ না পায়। এই কৌশল যদি সফল হতো তাহলে তা হতো এক মাস্টার স্ট্রোক। কিন্তু পরিস্থিতি ভিন্ন খাতে বইতে শুরু করে। 1/11-এর পর যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন থেকে বাবরের বিপদ শুরু হয়। যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। রিমান্ডের পর রিমান্ড, শারীরিক ও মানসিক নির্যাতনের এক অন্ধকার অধ্যায়। কিন্তু বাবর ছিল শক্ত মাটির মানুষ, কোনো চাপেই তিনি ভাঙেননি। তারপর আসে এক বড় বিপদ। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বাবরকে একের পর এক মামলায় জড়ানো হয়। গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন ভয়াবহ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল অকল্পনীয় কঠিন। একটি ছোট্ট কন্ডেম সেলে দিনের পর দিন কাটানো, যেখানে সূর্যের আলো পৌঁছতো না, যেখানে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছিল না, শুধু মাথার উপর একটি বাল্ব আর চারিদিকে উঁচু দেয়াল। এমন পরিবেশে একজন মানুষকে পাগল করে দেওয়ার জন্য খুব সহজ। কিন্তু বাবর টিকে থাকলেন। তিনি জানতেন যে এই অন্ধকার রাতের শেষে ভোর আসবেই। দীর্ঘ 17 বছর তিনি জেলের ভেতর থেকে আইনি লড়াই চালিয়ে যান। একদিনের জন্য হাল ছাড়েননি। এদিকে তার নির্বাচনী এলাকার মানুষও তাকে ভোলেনি। নেত্রকোনার সাধারণ মানুষের কাছে বাবর শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন তাদের আবেগ, তাদের বিশ্বাসের প্রতীক। তারা জানতেন যে তাদের নেতার নির্দোষ এবং একদিন না একদিন তিনি ফিরে আসবেন। আর সেই দিনটি এলো 2024 সালে জুলাই মাস। গণঅভ্যুত্থানের পর যখন জেলের দরজা খুলে গেল
তখন যে দৃশ্য দেখা গেল তা ছিল রীতিমতো রোমাঞ্চকর। হাজার হাজার মানুষ জেল গেটে অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে। দীর্ঘ 17 বছর পর যখন বাবর জেল থেকে বের হলেন তখন তার চেহারা পাল্টে গিয়েছিল। এক সময়ের সেই ক্লিন শেভ, দামি স্যুট বুট পরা মানুষটির জায়গায় দাঁড়িয়েছিল সাদা দাড়িওয়ালা, সাধারণ পাঞ্জাবি পরা এক বয়োবৃদ্ধ মানুষ। কিন্তু তার চোখে তেজ এতটুকুও কমেনি। জেল থেকে বের হয়ে বাবর সরাসরি নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। তার বিরুদ্ধে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বীরা হয়তো ভেবেছিল যে এতদিন জেলে থাকার পর তার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে, কিন্তু তারা ভুল করেছিল। নির্বাচনের দিন যখন ভোট গণনা শুরু হয়ে গেল তখন থেকেই স্পষ্ট হয়ে গেল যে জনগণ বাবরকে ভোলেনি। ধানের শীষের প্রতীকে একের পর এক ভোট পড়তে থাকে। চূড়ান্ত ফলাফল দেখা যায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 1 লক্ষ ভোটেরও বেশি ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই বিজয় শুধু একটি নির্বাচনী বিজয় নয়, এটি একটি বার্তা। এটি প্রমাণ করে যে জনগণকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়। মানুষ ভোলে না, তারা মনে রাখে কে তাদের জন্য কাজ করেছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে। বাবরের এই অসাধারণ কামব্যাক রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, বাবর আবার ক্ষমতায় ফিরে এসে কি করবে? তার পুরনো সেই লুকিং ফর এনিমিজ স্লোগান কি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে? ভারতকে আবার শঙ্কিত হবে তার পদক্ষেপ নিয়ে? এইসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন বাবর এবার আরও পরিণত, আরও অভিজ্ঞ এবং আরও কৌশলী হয়ে ফিরেছেন। তিনি ক্ষমতার শিকড়ও দেখেছেন, আবার কন্ডেম সেলের অন্ধকারও দেখেছেন। এই দুই চরম অভিজ্ঞতা তাকে এমন একজন রাজনীতিবিদে পরিণত করেছে যাকে সহজে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ভারত সরকার অবশ্যই বাবরের সেই প্রত্যাবর্তন নিয়ে শঙ্কিত, কারণ তারা জানে যে বাবর এমন একজন মানুষ যিনি ভয় পান না। তিনি যা বিশ্বাস করেন তাই করেন। 2004 সালের 10 ট্রাক অস্ত্রের ঘটনা এখনো ভারতের নীতি নির্ধারকদের মাথা ব্যথার কারণ। তারা জানে যে বাবর যদি আবার সেই পুরনো ফাইলগুলো খোলেন, যদি আবার সেই একই কৌশল প্রয়োগ করেন, তাহলে তাদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বাবর ভারতের 7 সিস্টার নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তা যদি আবার সক্রিয় হয় তাহলে দিল্লির ঘুম হারাম হয়ে যাবে। তবে বাবর নিজে এখন পর্যন্ত কোনো হুমকি দেননি। তিনি বলেছেন যে তিনি দেশের জন্য কাজ করতে চান, জনগণের সেবা করতে চান। তিনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিয়ে আসেননি। কিন্তু তার সেই পুরনো ডায়লগ উই আর লুকিং ফর এনিমিজ এখন একটি ভিন্ন মাত্রা পেয়েছে। এখন এই কথাটি আর হাসির বিষয় নয়, বরং এটি একটা সতর্ক বার্তা। যারা দেশের ক্ষতি চায়, যারা ষড়যন্ত্র করে, তাদের জন্য একটা বার্তা। বাবরের জীবন থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখা রয়েছে। প্রথমত, জনগণের ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যদি জনগণ আপনার পাশে থাকে তাহলে কেউ আপনাকে শেষ করতে পারবে না। দ্বিতীয়ত, হাল ছেড়ে দেওয়া যাবে না। বাবর 17 বছর জেলে ছিলেন কিন্তু আশা হারাননি। তিনি জানতেন যে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, সাহস থাকতে হবে। বাবর কখনো ভয় পাননি। তিনি যা সঠিক মনে করেছেন তাই করেছেন। আজ যখন বাবর সংসদে প্রবেশ করবেন তখন অনেকের চোখ থাকবে তার দিকে। কেউ কেউ শঙ্কিত, কেউ কেউ আশাবাদী। কিন্তু সবাই জানেন যে বাবর এমন একজন মানুষ যিনি যা করেন চিন্তা ভাবনা করেই করেন। তিনি এলোমেলো কোনো সিদ্ধান্ত নেন না, তার প্রতিটি পদক্ষেপ হিসাব করা। এবার তিনি কি করবেন তা দেখার জন্য পুরো দেশ অপেক্ষা করছে। বাবরের এই ফিরে আসা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি অনুপ্রেরণা। যারা হতাশ হয়ে ভাবছেন যে সবকিছু শেষ হয়ে গেছে, তাদের জন্য বাবরের জীবন এক বড় শিক্ষা। এখন দেখার বিষয় হলো বাবরের নতুন জীবনে কিভাবে দায়িত্ব পালন করবেন। তিনি কি আগের মতো সাহসী থাকবেন, নাকি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেবেন? তিনি কি ভারতের সাথে কোনো নতুন বিতর্ক তৈরি করবেন, নাকি শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন? এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বাবর যখন মাঠে আছেন তখন রাজনীতি নীরস হতে পারে না। তার উপস্থিতি যথেষ্ট রাজনীতিকে গতিশীল রাখার জন্যই। লুৎফুজ্জামান বাবরের এই অসাধারণ প্রত্যাবর্তন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি প্রমাণ করেছেন যে মানুষকে দমিয়ে রাখা যায় না, সত্যকে চাপ দেওয়া যায় না, জনগণের রায় শেষ কথা।